আচ্ছা দেখো, তাহলে আমরা আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এখন দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক করার আগে প্রথমত আমরা দুই ধরনের স্ল্যাব দেখব। স্ল্যাবকে দৈর্ঘ্য এবং প্রস্থের পার্শ্ব মাপের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়। এখানে স্ল্যাব ধরো, স্ল্যাব বলেছেন না ভাইয়া? ওই হ্যাঁ, যাওয়ার সময় খালি দেখতে গেছি কোন দিকে না কোন আচ্ছা, আসলে দেখতে দেখতে গেছি বুঝতে পারছি। মানে তাহলে খালি ধরো, এটা একটা স্ল্যাব, এটা হ্যাঁ একটা স্ল্যাব নিলাম। এটা হলো লং স্প্যান আর এটা হলো শর্ট স্প্যান। মানে আগে আমরা দৈর্ঘ্য প্রস্থ হিসাব করছি, এখন দৈর্ঘ্য প্রস্থ না, এটা হলো লং স্প্যান আর এটা কি শর্ট স্প্যান শর্ট স্প্যান। ঠিক আছে, একই জিনিস জাস্ট হ্যাঁ, কথা একটাই। ধরো এখানে বিও ধরতে পারি, কোনো সমস্যা নেই, বুঝছি। ধরলাম। এখন দৈর্ঘ্য এবং প্রস্থ এ দুটির অনুপাত যদি দুইয়ের থেকে ছোট হয়, দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত যদি দুইয়ের থেকে ছোট হয়, তাহলে যে স্ল্যাব হবে এটাকে বলবো টু ওয়ে স্ল্যাব। এই স্ল্যাবটার নাম কি? টু ওয়ে স্ল্যাব। যদি দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 2 এর থেকে ছোট হয় হ্যাঁ, তাহলে সেটার নাম হবে 2s টু ওয়ে স্ল্যাব। আর যদি দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দুই অথবা দুইয়ের থেকে বেশি হয়, তাহলে এটার নাম হলো ওয়ান ওয়ে স্ল্যাব। এটার নাম কি? ওয়ান ওয়ে স্ল্যাব। এই হলো বিষয়। এখন দ্বিতীয় অধ্যায়ে আমরা যে অঙ্ক করব, এটি প্রথমে ডাব্লিউএসডি পদ্ধতিতে অঙ্ক করব এবং ওয়ান ওয়ে স্ল্যাবের করব। ওয়ান ওয়ে স্ল্যাবের এটা আমরা দেখব অনুপাত করে যে ওয়ান ওয়ে হচ্ছে না টু ওয়ে হচ্ছে। ঠিক আছে, অনুপাত করলে বুঝতে পারবো। তাহলে সর্বপ্রথম আমরা একটা অঙ্ক দেখি। যেমন এখানে 2.4 নম্বর অঙ্কটা আমরা দেখি। এখানে বলছে যে সাধারণভাবে স্থাপিত একটি ছাদের কার্যকরী স্প্যান 3.5 মিটার, লাইভ লোডের পরিমাণ 400 কেজি পার বর্গ মিটার। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে বিল্ডিংয়ে কয়েক ধরনের লোড কাজ করে। এর মধ্যে লোডকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো ডেড লোড আর একটা লাইভ লোড। এখন ডেড লোড কি? ডেড লোড হলো বিল্ডিংয়ের নিজস্ব ওজন, যেমন পিলার হতে পারে, স্ল্যাব হতে পারে, ঠিক আছে, কলাম হতে পারে। মানে এই যে বিষয়গুলো আছে এগুলো কি বিল্ডিংয়ের ডেড লোড। মানে সময়ের সাপেক্ষে এগুলোর কোনো পরিবর্তন হয় না, এটা ডেড লোড। আর লাইভ লোড কি? ধরো এই যে মানুষজন ওঠানামা করতেছে, তারপরে ধরো বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আমরা ওঠানামা করতেছি, মানে যেটা সময় সাপেক্ষে পরিবর্তনশীল, এটা হলো লাইভ লোড। ঠিক আছে, তাহলে আমরা যখন ডিজাইন করব দুইটা লোড ধরেই কাজ করব, ডেড লোড ধরেও কাজ করব, লাইভ লোড ধরেও কাজ করব। এখন লাইভ লোডের পরিমাণ আছে 400 কেজি পার বর্গ মিটার। তারপরে ফ্লোর ফিনিশ, মানে ফ্লোরে যে ফিনিশিং করা হয়, এটা আছে 100 কেজি পার বর্গ মিটার। তাহলে ফ্লোর ফিনিশটা কি হবে? অবশ্যই ডেড লোডের অংশ, যেহেতু ফিক্সড এটা। হ্যাঁ, ফিক্সড। তারপরে সিলিং প্লাস্টার, এটাও ডেড লোডের অংশ, তাহলে এটা আছে 25 কেজি পার বর্গ মিটার। তথ্যাদি এপ্রাইম সি মানে সর্বোচ্চ কংক্রিটের চাপ পীড়ন, এটা দেওয়া আছে 210 কেজি পার বর্গ সেন্টিমিটার। স্টিলের পীড়ন দেওয়া আছে 1400 কেজি পার বর্গ সেন্টিমিটার। আর মডুলার রেশিও এন এর মান দেওয়া আছে 9। এখন তাহলে আমাদের কি করতে বলছে? বিমটা, স্ল্যাবটা ডিজাইন করতে বলছে। এখন ডিজাইনের প্রথম ধাপ কি? প্রথম ধাপ হলো যে ডিজাইন লোড বের করা। তাহলে আমাদের কাজ হলো প্রথমত ডিজাইন লোড বের করব। এই জন্য লিখবো যে ধাপ 1 ডিজাইন লোড নির্ণয়। কলম দাও। তাহলে আমরা লিখবো যে ডিজাইন লোড নির্ণয় 1 নম্বর ধাপে। এখন এখানে স্ল্যাবের স্প্যান দৈর্ঘ্য কত দেওয়া আছে? 3.5 মিটার। প্রশ্ন, তাহলে আমরা লিখবো যে স্ল্যাবের স্প্যান, ছাদের স্প্যান ছাদ বা স্ল্যাব একই কথা, ঠিক আছে। স্ল্যাবের স্প্যান, ছাদটা এক ধরনের স্ল্যাব। এল ইকুয়াল কত? 3.5 মিটার। এখন আমাদের কাজ কি? যে স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব বের করব।
স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব। ঠিক। এখন এখানে যে স্ল্যাবটা দেওয়া আছে এটা কি সাধারণভাবে স্থাপিত স্ল্যাব। তাহলে সাধারণভাবে স্থাপিত স্ল্যাবের ক্ষেত্রে ন্যূনতম পুরুত্বের সূত্র কি L/25 মনে আছে? একবারে ক্লাসের প্রথমে বুঝাইছিলাম। সাধারণভাবে স্থাপিত স্ল্যাবের ক্ষেত্রে L/25, তারপরে সম্পূর্ণ অবিচ্ছিন্ন স্ল্যাবের ক্ষেত্রে L/35, আংশিক অবিচ্ছিন্ন ক্ষেত্রে L/30, ক্যান্টিলিভারের ক্ষেত্রে L/কত? লিখে দিয়েছি তাহলে ক্যান্টিলিভারের ক্ষেত্রে L/12। তো যেহেতু এখানে সাধারণভাবে স্থাপিত স্ল্যাব ইউজ করতেছি এই জন্য L/25 নিছি। এই যে এখানে বলে দিছে সাধারণভাবে স্থাপিত স্ল্যাব। আচ্ছা, সাধারণভাবে স্থাপিত স্ল্যাবের ক্ষেত্রে প্রথম কাজ কি, ডিজাইন লোডের প্রথম কাজ হলো যে আনুমানিক পুরুত্ব বের করতে হবে। ঠিক আছে, স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব বের করতে হবে। এখন স্ল্যাবের ন্যূনতম পুরুত্বের সূত্র হলো, যদি সাধারণভাবে স্থাপিত স্ল্যাব হয় তাহলে সূত্র হবে L/25, যদি ক্যান্টিলিভার স্ল্যাব হয় তাহলে L/12, ও আচ্ছা, আংশিক অবিচ্ছিন্ন স্ল্যাব হলে L/30, আর সম্পূর্ণ অবিচ্ছিন্ন স্ল্যাব হলে L/35। বুঝতে পারছি। আর টি মানে কি, পুরুত্ব বা থিকনেস। তো প্রথমে পুরুত্ব বের করতে হবে আর কি। হ্যাঁ, এখন এখানে এল এর মান আছে কি 3.5 মিটার। তাহলে 3.5 মিটারকে সেন্টিমিটার করার জন্য 100 দ্বারা গুণ করব, আর নিচে হলো 25। তাহলে এখানে একক কী হবে, সেন্টিমিটার। তাহলে এটা ক্যালকুলেটারে হিসাব করব, ক্যালকুলেটারে হিসাব করে যা আসে। তাহলে 3.5 ইন্টু 100 ডিভাইডেড বাই 25, হিসাব করলে 14 সেন্টিমিটার। এটা হলো প্রথম কাজ। প্রথম কাজ কি, স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব বের করতে হবে। এরপরে দ্বিতীয় কাজ হলো স্ল্যাবের আনুমানিক পুরুত্ব বের করতে হবে। প্রথমে ন্যূনতম পুরুত্ব, পরে আনুমানিক পুরুত্ব। হ্যাঁ, আনুমানিক পুরুত্ব, এগুলো সব মুখস্থ রাখতে হবে ধাপগুলা। ঠিক আছে, দেখবেন সব ক্ষেত্রে একই নিয়ম, জাস্ট হচ্ছে একই নিয়ম। সাধারণ বা অনুযায়ী চেঞ্জ হবে। হ্যাঁ, এখানে সূত্রগুলো শুধু চেঞ্জ হবে, নিয়ম এক, ধারা এক। আচ্ছা, তাহলে আনুমানিক পুরুত্ব, আনুমানিক পুরুত্বের সূত্র হলো যে 3.3L থেকে 4.4L আনুমানিক পুরুত্ব এর মধ্যে আমরা নিতে পারবো, মানে 3.3L থেকে 4L, এর মধ্যে থেকে আমরা 4Lটাই নিই। ঠিক আছে, সব ক্ষেত্রে 4L ইউজ করব। তাহলে 4 নিলাম ইন্টু এল, এল এর মান কত 3.5, 3.5 নিলাম। এটা কি ইয়ে করতে হবে না ভাই? সেন্টিমিটারকে মিটার করা লাগবে না? হ্যাঁ, এটা বলছি। এখানে যে ফর্মুলা, এই ফর্মুলা অনুসারে মান বসাবো মিটারে, চলে আসবে সেন্টিমিটারে। মানে ফর্মুলাটাই এমন, আমরা দৈর্ঘ্যের মান বসাবো মিটারে, হ্যাঁ, পুরুত্বের মান চলে আসবে সেন্টিমিটারে অটোমেটিক্যালি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরকম ফর্মুলা। তাহলে দেখো, এখন 4-এর সাথে 3.5 গুণ করবো, গুণ করে 14 আসছে। হ্যাঁ, তাহলে দুইটাই কি 14 করে, দুইটাই সমান। কিন্তু কথার কথা, এখানের মধ্যে যে কোনো একটা বেশি যদি আসতো, যেটা বেশি আসবে সেটাই ভাই নেব। এটা তো মিটার করে ফেলছেন, এটা সেন্টিমিটার লিখলেন এখানে। এখানে দেখো, এখানে যে ফর্মুলা, এই ফর্মুলা অনুসারে তুমি যদি দৈর্ঘ্যের মান 3.5 মিটার নাও, তাইলে পুরুত্বের মান মিটারই আসবে। মানে দৈর্ঘ্যের মান যদি 3.5 মিটার নাও, পুরুত্বটা কি মিটারই আসবে। আর এখানে 3.5 মিটারকে আমরা 100 দ্বারা গুণ করে সেন্টিমিটার করছি, এই জন্যই সেন্টিমিটার আসছে। মানে এখানে বিষয়টা হলো, তুমি যদি মিটারের মান নাও তাহলে মিটার আসবে, সেন্টিমিটারে নিলে সেন্টিমিটারে আসবে। কিন্তু এখানে যে ফর্মুলা, দৈর্ঘ্যের মান নিবা মিটারে, পুরুত্বের মান চলে আসবে সেন্টিমিটারে, অটোমেটিক্যালি চলে আসবে। ফর্মুলাটা এইভাবে তৈরি করা হয়েছে। মানে এখানে আউটপুট দিব মিটার, ইনপুট আসবে সেন্টিমিটার। ও আচ্ছা, আর এখানে ইনপুট যা দিবা আউটপুট তাই আসবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে এই হলো বিষয়। তাহলে আশা করি বুঝতে পারছো। পারছি। এখন ন্যূনতম পুরুত্ব এবং আনুমানিক পুরুত্ব, এই দুইটার মধ্যে যেটার মান সব থেকে বেশি হবে সেটাই আমরা নিব। দুটোই সেম আসছে। দুইটাই সেম, তাহলে 14 নিব। হুম, কিন্তু যদি যে কোনো একটা বেশি আসে, যেটা বেশি আসবে সেটা ধরেই কাজ করব। ঠিক আছে, তাহলে লিখব যে অতএব স্ল্যাবের পুরুত্ব, তাহলে স্ল্যাবের পুরুত্ব টি ইকুয়াল কত হবে, 14 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে কোনো প্রশ্ন আছে কিনা? পুরুত্ব একবার বের করলাম ভাই। দেখো, এখানে একটা বের করছি ন্যূনতম পুরুত্ব, আর একটা বের করছি আনুমানিক পুরুত্ব। হ্যাঁ, এখন স্ল্যাবের যে পুরুত্ব নিব, এই পুরুত্ব হবে এখানের মধ্যে যে মানটা সব থেকে বেশি আসবে সেটা। বুঝছি না, কিন্তু যেহেতু দুইটাই সমান মান, সেজন্য আমরা 14 সেন্টিমিটার নিচ্ছি। বুঝছি। এই হলো বিষয়। আচ্ছা, স্ল্যাবের পুরুত্ব হলো। এখন আমরা এরপরে সর্বপ্রথম ধাপ কি,
সর্বপ্রথম কাজ হলো স্ল্যাবের ওজন বের করা, মানে এটা ডেড লোডে পড়বে। তাহলে এখন আমরা লিখব যে স্ল্যাবের দৈর্ঘ্য বরাবর 1 মিটারের স্ট্রিপ বিবেচনা করে দেখো এখানে স্ল্যাবের যে স্প্যান দৈর্ঘ্য আছে এটা 3.5 মিটার। আর আমরা এখানে যে সূত্রগুলো লিখছি এগুলো হলো প্রতি মিটারে কত, মানে 1 মিটারে কত, প্রতি মিটারের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এখন যেহেতু আমাদের সূত্রগুলো প্রতি মিটারে বা পার মিটারে হিসাব করা হয়, এক্ষেত্রে এখানে স্ল্যাবের দৈর্ঘ্য যাই থাকুক না কেন এটাকে আমরা 1 মিটার ধরে কাজ করব। মানে স্ল্যাবের দৈর্ঘ্য যদি এখানে 4 মিটার থাকে, এই 4 মিটার থেকে 1 মিটারে হিসাব করব। 5 মিটার থাকলে 5 মিটার থেকে আমরা 1 মিটার হিসাব করব। তারপরে ওই 1 মিটারের সাপেক্ষে পুরাটার হিসাব করব। ঠিক আছে, ঐকিক নিয়ম অনুসারে। এই জন্য আমরা লিখছি যে স্ল্যাবের দৈর্ঘ্য বরাবর 1 মিটারের স্ট্রিপ বিবেচনা করে। স্ট্রিপ মানে ফালি বা ক্ষুদ্র অংশ, মানে পুরাটা আছে 3.5 মিটার, এটার যদি 1 মিটার করি তাহলে কি একটা ক্ষুদ্র অংশ হবে, এটাকে স্ট্রিপ বা ফালি বলে, মানে একটা ক্ষুদ্র অংশ। তাইলে প্রথমে হলো 1 নম্বরে এটা যাই থাকে 1 মিটার ধরে হিসাব করব। 1 ধরে কাজ করতে হবে। স্ল্যাবের ওজন, তাইলে স্ল্যাবের ওজনের সূত্র এখানে কি, প্রথমে নেওয়া হয়েছে 1 বলতে 1 মিটার দৈর্ঘ্য, আর টি মানে পুরুত্ব বাই কত 100 ইন্টু 2400, এটা হলো সূত্র। তাহলে 1 ইন্টু টি এর মান কত 14 বাই হলো 100 ইন্টু হলো 2400। এটা নিলাম, নিয়ে ক্যালকুলেটর হিসাব করব, হিসাব করে যা আসে। এখানে আরও অনেক কিছু আছে, ঠিক আছে। 2400 কেন আসলো এটারও এক্সপ্লেনেশন আছে, আমরা 12 মিনিট হয়ে গেছে, সমস্যা নেই ইউটিউবে। এখন দেখো এখানে যে 2400 আছে, এই 2400 কেন নেওয়া হয়েছে এগুলো বিভিন্ন এক্সপ্লেনেশন আছে, এগুলো আপাতত আমরা স্কিপ করি, ঠিক আছে, যেহেতু পরীক্ষার সময় কম। তাহলে 1 ইন্টু 14/100 ইন্টু হলো 2400, তাহলে 336। তাহলে হিসাবটা কিসে আসবে, কেজি পার মিটারে। ও এটা তো ওজন। হ্যাঁ, মানে 1 মিটারে কত কেজি এটা পাইলাম। আচ্ছা, এবার হচ্ছে ওটা জাস্ট গুণ করব কি। হ্যাঁ হ্যাঁ, এটা ধরো 1 মিটারে কত 336 কেজি, তাহলে 3.5 মিটারে কত হয় এইভাবে, মানে আমাদের হিসাবটাই হবে পার মিটারে, প্রতি মিটার। আচ্ছা, তাহলে স্ল্যাবের ওজন কি একটা ডেড লোড, ওজন বাদেও আরও এখানে কিছু ডেড লোড আছে, যেমন ফ্লোর ফিনিশ, সিলিং প্লাস্টার, এই সবই কি ডেড লোড। তাহলে এরপরে আমরা নিব ফ্লোর ফিনিশ। ও আচ্ছা, তাহলে ফ্লোর ফিনিশ দৈর্ঘ্য কি 1 মিটার ধরছি, দেখি একই 261 হবে। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি আমি, দৈর্ঘ্য কি 1 মিটারে ধরছি, এই জন্য 1 নিব। আর ফ্লোর ফিনিশে এখানে কত দেওয়া আছে 100 কেজি পার বর্গ মিটার, এই জন্য 100 কেজি পার বর্গ মিটার নিলাম, মানে দৈর্ঘ্য 1 মিটারের জন্য 1 নিলাম। আর এখানে দেওয়া আছে কি 100 কেজি পার বর্গ মিটার, প্রতি কেজি বর্গ মিটার। হ্যাঁ। এখন দেখো এখানে যে 1 নিছে এটার একক কি মিটার, আর 100 যে নিছে এটার একক কি কেজি পার মিটার স্কোয়ার। এখন এখানে মিটার স্কোয়ার কয়টা, দুইটা, এখানে একটা, তাহলে কাটাকাটি করলে একটা থাকবে, তার মানে কেজি পার মিটার হয়ে যাবে। ও কি সিস্টেম বুঝছো, বুঝছি। হ্যাঁ মানে 1 মিটার যদি গুণ দাও একটা মিটার কমে যাবে, তার মানে কেজি পার মিটার স্কোয়ার না হয়ে কেজি পার মিটার হয়ে যাবে। বুঝছি, এই জন্য আমরা এই কাজটা করছি। 100 কেজি পার মিটার। তাইলে এখন চলে আসলো কি 100 কেজি পার মিটারে। বুঝছি। এরপরে 3 নম্বরে দেওয়া আছে কি, 3 নম্বরে দেওয়া আছে যে সিলিং প্লাস্টার। তাহলে আমরা লিখবো যে সিলিং প্লাস্টার। তাহলে সিলিং প্লাস্টার এখানে একইভাবে 1 নিব, আর মান দেওয়া আছে কত 25, তাহলে হিসাব করলে 25 কেজি পার মিটার। তারপরে লাইভ লোডের পরিমাণ দেখো 400 আছে। এটা কি এখানে হিসাব করতে হবে? হ্যাঁ, প্রথমে ডেড লোড নিলাম, মানে WSD এর ক্ষেত্রে একসাথে হিসাব করব, আচ্ছা, কিন্তু ESD এর ক্ষেত্রে আলাদা আলাদা করে হিসাব করা হয়, ঠিক আছে। আর ডব্লিউজি ফুল মিনিং কি? WSD এর ফুল মিনিং হলো প্রথমে W নিবা, তারপরে S নিবা, তারপরে D। হ্যাঁ W মানে ওয়ার্কিং, ঠিক আছে।
আর এস মানে স্ট্রেস, আর ডি মানে ডায়াগ্রাম, মানে ওয়ার্কিং স্ট্রেস ডায়াগ্রাম, মানে অনুমোদনযোগ্য পীড়ন বা অনুমোদনযোগ্য পীড়নের সাপেক্ষে যে ডিজাইন করা হয় তাকে ডাব্লিউএসডি বলে। আর ইউএসডি মানে হলো আলটিমেট স্ট্রেংথ ডিজাইন। আলটিমেট মানে সর্বোচ্চ বা চূড়ান্ত, আর স্ট্রেংথ মানে কি শক্তি, আর ডিজাইন মানে ডিজাইন, মানে এখানে সর্বোচ্চ শক্তি বিবেচনা করে ডিজাইন করা হয়। তাহলে ডাব্লিউএসডির ক্ষেত্রে পীড়ন বিবেচনা করা হয়, আর ইউএসডির ক্ষেত্রে কি সর্বোচ্চ শক্তি। তাহলে সেফ কোনটা? অবশ্যই ইউএসডি, কিন্তু ইউএসডি ডিজাইনটা অনেক জটিল। ঠিক আছে, এই হলো বিষয়। তাহলে দেখো এরপরে লাইভ লোড। তাহলে লাইভ লোডের ক্ষেত্রে একই এক দিব, আর এখানে লাইভ লোডের পরিমাণ কত? 400 দেওয়া আছে। তাহলে হিসাব করলে 400 কেজি পার মিটার আসবে, এটা দিলাম। তাহলে আর তো কোনো লোড নেই, আছে না। তাহলে ডিজাইন লোড মানে কি? প্রত্যেকটা লোডকে কম্বিনেশন করতে হবে এইভাবে। এখন সবগুলো হিসাব করব, হিসাব করে দেখি কত আসে। 3 3 6 যোগ 100 যোগ 25 যোগ কত? 400। তাহলে হিসাব করলে 861 কেজি পার মিটার। কেজি পার মিটার। এটার মানে হলো ওমেগা। আচ্ছা, ওমেগা মানে কি? প্রতি মিটারে কত কেজি বল আছে, এটাই ওমেগা। তাইলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলতে পারো। না, এটা একটু বুঝছি ভাই, খুব একটা জটিল লাগে না। আচ্ছা, বাকিগুলো সহজ। ডিজাইন মানেই ধাপগুলো শুধু মুখস্থ, আর কিছুই না। সূত্র মুখস্থ, ধাপ মুখস্থ। 2 নাম্বার ধাপে হলো সর্বোচ্চ শিয়ার বা শিয়ার বল। এই যে ধাপি সবগুলো করা লাগবে। হ্যাঁ, সর্বোচ্চ শিয়ার বল। ঠিক আছে, তাইলে সর্বোচ্চ শিয়ার বলের ক্ষেত্রে সূত্র কি বলছি? যে সাধারণভাবে স্থাপিত স্ল্যাব এবং সম্পূর্ণ অবিচ্ছিন্ন স্ল্যাব, এটার ক্ষেত্রে সূত্র হলো বি ইকুয়াল ওমেগা এল বাই 2। তাইলে সর্বোচ্চ শিয়ার দিলাম, সূত্র হলো বি ইকুয়াল টু ওমেগা এল বাই 2। তাহলে ওমেগার মান কত? 861। এল এর মান এল এর মান কত? 3.5, আর নিচে 2 নিলাম। এটা কি সেন্টিমিটার করা প্রয়োজন নাই ভাই? হ্যাঁ, এটা কি সেন্টিমিটার করা লাগবে না? না, এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এল এর মান কি মিটার আছে, আর ওমেগার মান তো মিটারই আছে, তাহলে সেন্টিমিটার করার কোনো প্রয়োজন নেই। 861 ইন্টু 2.5 ডিভাইডেড বাই কত? 2। তাহলে এটা হিসাব করলে 861 ইন্টু 3.5 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এটা হিসাব করলে 1506.75 এটা আসবে। তাইলে এখানে সর্বোচ্চ শিয়ার আসলো কত? 1506.75 কেজি। তাহলে এটা হলো। এরপরে 3 নাম্বার ধাপ। 3 নাম্বার ধাপে হলো যে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট। সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট। এখন দেখো, আমরা জানি যে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট সাধারণভাবে স্থাপিত স্ল্যাবের ক্ষেত্রে ওমেগা এল স্কোয়ার বাই 8, আর সম্পূর্ণ অবিচ্ছিন্ন স্ল্যাবের ক্ষেত্রে কি? ওমেগা এল স্কোয়ার বাই 12। তাহলে আমরা এখন কোনটা নিচ্ছি? সাধারণভাবে স্থাপিত স্ল্যাব। তাইলে এই ক্ষেত্রে সূত্র হবে এম ইজ ইকুয়াল টু ওমেগা এল স্কোয়ার বাই 8। এখন ওমেগার মান কত? ওমেগার মান পাইছি আমরা 861 নিলাম, আর এল এর মান কত? 3.5 স্কোয়ার নিলাম, আর ডিভাইডেড বাই 8 নিলাম। এখানে কোনো প্রশ্ন আছে? না, এটা নিলাম। এখন এই যে এল এর যে মানটা আছে, এটা কি মিটারে আছে? 100 গুণ দিয়ে সেন্টিমিটার করে দিলাম। মোমেন্টের একক হলো কেজি মিটার বা কেজি সেন্টিমিটার। সেন্টিমিটার করতে হবে? হ্যাঁ, করতে হবে এটা। তাইলে মোমেন্টের একক হলো কেজি মিটার। ওমেগার মানটা তাহলে কিসে বাড়াইছে? ওমেগার মানটা মিটার, এল এর মানটা মিটার। এখন মোমেন্টের একক হলো কেজি মিটার বা কেজি সেন্টিমিটার, আমাদের রাখতে হবে কেজি সেন্টিমিটারে। ঠিক আছে, এই জন্য এই মানগুলো যেহেতু মিটার আছে, মিটার থেকে সেন্টিমিটার করার জন্য 100 দ্বারা গুণ দিচ্ছি। মোমেন্টের একক কেজি সেন্টিমিটার। কেজি মিটার, কেজি সেন্টিমিটার। তো কেজি মিটার থেকে কেজি সেন্টিমিটার করার জন্য 100 দ্বারা আমরা গুণ করছি। এই হলো নিয়ম। আচ্ছা, তাইলে এখন এটা ক্যালকুলেটর হিসাব করব। হিসাব করে যা আসে, তাহলে 861 ইন্টু 3.5 স্কোয়ার ডিভাইডেড বাই 8
ইন্টু কত 100, তাহলে এটা হিসাব করলে 131840 6 নিলাম, তাহলে আসলো কেজি সেন্টিমিটার। এই যে তারপরে 4 নাম্বার ধাপ। 4 নাম্বার ধাপ কি? স্ল্যাবের কার্যকরী গভীরতা। তাহলে আমরা ধাপ 4 দেব, আর এখানে লিখবো যে স্ল্যাবের কার্যকরী গভীরতা। ডি নির্ণয়। এখন দেখো এটা সূত্র হলো ডি = √m/rb। এখন এটার জন্য কিছু ধাপ বা স্টেপ আছে। স্টেপটা কি? প্রথমে এফসির মান লাগবে। এখন এখানে যে প্রশ্ন আছে, প্রশ্নে কি এফসির মান দেওয়া আছে? নাই। এফ প্রাইম সি এর মান আছে, কিন্তু এফসির তো মান নাই, আছে? তাহলে আমাদের প্রথম কাজ হলো এখান থেকে এফসির মান বের করতে হবে। তাহলে একটা কাজ করে এইটুকু ছবি তোলো, কারণ একবার বই আনা খাতা হয়ে গেছে। হ্যাঁ, সমস্যা নেই, এইটুকু তো ভাই ক্যালকুলেশন বুঝবো। তাহলে এটা হলো, এখন এটা ক্যালকুলেটর হিসাব করলে 9.19 সেন্টিমিটার আসবে, ঠিক আছে? এখন দেখো স্ল্যাবের ক্ষেত্রে ধরো এটা একটা স্ল্যাব, মাঝ বরাবর আমরা একটা রেখা নিব বরকেন্দ্র বরাবর। এই রেখাটার নাম হলো নিউট্রাল অ্যাক্সিস। নিউট্রাল অ্যাক্সিস। তাহলে এর উপরে যে এলাকা আছে এটাকে বলে চাপ এলাকা। এই চাপ এলাকায় কংক্রিট থাকে। কে থাকে? কংক্রিট। আর নিচে যে এলাকা আছে এটার নাম হলো টান এলাকা। এই টান এলাকায় রড থাকে। টান এলাকায় কি থাকে? এই যে এগুলো হলো রডের সেকশন। আরেকটু একবার দেখানোর জিনিসটা, এই জিনিসটা কি বলে এটা? এটা হলো একটা স্ল্যাবের সেকশন। আচ্ছা, স্ল্যাবের যেহেতু সেকশন, স্ল্যাবের ভরকেন্দ্র বরাবর আমরা একটা অ্যাক্সিস নিব বা রেখা নিব। এটার নাম হলো নিউট্রাল অ্যাক্সিস বা নিরপেক্ষ রেখা। এখন নিরপেক্ষ রেখার যে উপরের অংশ আছে এটাকে বলে চাপ এলাকা। উপরের অংশকে কি বলে? চাপ এলাকা। এই চাপ এলাকায় কংক্রিট থাকে। ওকে। আর নিচে যে এলাকা আছে এটার নাম হলো টান এলাকা। এই টান এলাকায় রড থাকে। এখন দেখো এগুলো হলো একটা রডের সেকশন, মানে প্রস্থ সেট। এটা যদি একটা রড হয় তাহলে এটার প্রস্থ সেটটা কি? বৃত্তাকার না? এই বৃত্তাকার অংশটা দ্বারা রডকে বোঝানো হয়েছে। এখন এখানে যে আমরা কার্যকরী গভীরতা ডি এর মান বের করছি, এই কার্যকরী গভীরতা মূলত কি? এটা মূলত হলো যে স্ল্যাবের এই উপরের অংশ থেকে রডের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। এটা হলো কার্যকরী গভীরতা ছোট হাতের ডি। আর যদি মোট গভীরতার কথা বলি তাহলে এটা টোটালটা এখান থেকে এই পর্যন্ত। তাইলে এখান থেকে এই পর্যন্ত হলো মোট গভীরতা বা পুরুত্ব, মানে স্ল্যাবের থিকনেস। তাহলে পুরুত্বকে কি? ডি দ্বারা প্রকাশ করা হয়। আর মোট গভীরতাকে কি? বড় হাতে ডি দ্বারা প্রকাশ করা হয়। মূলত টি বা ডি একই কথা। কি বুঝতে পারছো? এখন এই যে কার্যকরী গভীরতা পাইছি, এটা থেকে আমরা মোট গভীরতা ডি এর মান বের করব। এটার জন্য কি করতে হবে? এটার জন্য যে কাজ করতে হবে, এখান থেকে এই পর্যন্ত, মানে উপর থেকে রডের সেন্টার পর্যন্ত মাপ হলো কি? টি। তাইলে এই রডের সেন্টার থেকে একবারে নিচ পর্যন্ত একটা মাপ আছে। রডের সেন্টার থেকে, মানে এই যে এখানে যে রডটা আছে এটা আমি একটু বড় করে আঁকি। আচ্ছা, এটা ধরো রডের সেন্টার। তাহলে এই সেন্টার পর্যন্ত মাপ কি? ডি। উপর থেকে সেন্টার পর্যন্ত। তাহলে এখান থেকেও তো এই পর্যন্ত একটা মাপ আছে, আছে কি না? আছে। এখন ধরো রডের যে ব্যাস, এটাকে ধরো ফাই ধরলাম, রডের ব্যাসকে ফাই ধরলাম। ব্যাস মানে কি? এখান থেকে এই পর্যন্ত। তাহলে এখান থেকে এই পর্যন্ত মাপটা কি? ব্যাসের অর্ধেক হবে, তার মানে 5/2। কি কথা বুঝছো? তার মানে এই সেন্টার থেকে একবারে নিচ পর্যন্ত হবে 5/2। মানে এই পুরাটা যদি 5 হয়, রডের ব্যাস হয়, এখান থেকে এই পর্যন্ত কি? রডের অর্ধেক না? রডের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক। মানে এখান থেকে এই পর্যন্ত পুরাটার মান হলো 5। আচ্ছা। আর এখান থেকে এই পর্যন্ত হলো অর্ধেক, এখান থেকে এই পর্যন্ত হলো অর্ধেক। তুমি যদি এখান থেকে এই পর্যন্ত বের করো তাহলে কি হবে? 5/2 হবে। ঠিক আছে? তার মানে এখান থেকে এই পর্যন্ত মাপ কত? 5/2। 5/2
আর এখান থেকে যে এই পর্যন্ত মাপ আছে এটাকে বলে সিসি। এটাকে বলে কি? সিসি। সিসি মানে ক্লিয়ার কভারিং বা মুক্ত কভারিং। সিসি মানে আবার সিমেন্ট কংক্রিট না। আচ্ছা এখানে সিসি দ্বারা বোঝাচ্ছে ক্লিয়ার কভারিং বা মুক্ত কভারিং। তার মানে রডের কার্যকরী গভীরতা থেকে যদি মোট গভীরতা বের করি, তাহলে এই ক্ষেত্রে কি প্রথমত কার্যকরী গভীরতা যোগ করতে হবে, তারপরে 5/2 যোগ করতে হবে, তারপরে কি সিসি যোগ করতে হবে। এইটা যোগ করলে এটা আমরা বুঝছি, পুরোটা পেয়ে যাব। এটা হ্যাঁ এটা আরো একটা প্রবলেম। হ্যাঁ দেখো এখান Last থেকে এই পর্যন্ত কি, হ্যাঁ এটা বুঝছি। তাহলে এখান থেকে এই পর্যন্ত কি 5/2, 5/2 আর এখান থেকে এই পর্যন্ত CC কি সিসি। তো এই তিনটাই যদি তুমি যোগ করো তাহলে কি পুরোটা পেয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ এই পুরোটা মানেই রডের মোট গভীরতা। এন হ্যাঁ, টি বা ডি। ও টি বাড়ি। কি বুঝতে পারছো? তাইলে এখন আমরা লিখব যে রডের না স্ল্যাবের মোট গভীরতা। তাহলে মোট গভীরতা ইকুয়াল কি হবে? তাহলে প্রথমত কি কার্যকরী গভীরতা আসবে এখানে। তাহলে কার্যকরী গভীরতা কত? 9.19 সেন্টিমিটার প্লাস হলো 5/2। আচ্ছা এখানে রডের ব্যাসকে আমরা ধরে নিব, বেশ কি দেওয়া নেই? না ব্যাস দেওয়া থাকবে না, আমরা ধরে নিব যে 12 মিলিমিটার ডায়া রড ও 2 সেন্টিমিটার মুক্ত কভারিং, হ্যাঁ কভারিং হলে। ক্লিয়ার কভারিং। আচ্ছা এগুলো এটা কি দুটো ধরে নিতে হবে? হ্যাঁ এটা ধরে নিতে হবে। তাহলে 12 মিলিমিটার ডায়া রড নিলাম হুম। আর 2 সেন্টিমিটার মুক্ত কভারিং নিলাম। তাহলে মোট গভীরতা কি হবে? প্রথমে কার্যকরী গভীরতা, তারপর 6 হবে ভাই, হ্যাঁ তারপরে 6 আচ্ছা হ্যাঁ 6 হবে। তাহলে প্রথমত কার্যকরী গভীরতা নিলাম, এরপরে কি? এরপরে নিতে হবে 5/2। তাহলে এখানে ফাই এর মান কত? 12 মিলিমিটার। তাহলে 12 মিলিমিটারকে আমরা যদি সেন্টিমিটার করি 1.2 সেন্টিমিটার হয়ে যাবে। এক কথায় মিলিমিটার থেকে সেন্টিমিটার করতে গেলে 10 দ্বারা ভাগ করতে হয়। আচ্ছা আচ্ছা আর সূত্রে কি 2, 5/2 ও, আচ্ছা আচ্ছা প্লাস হলো সিসি। এখানে সিসি বা ক্লিয়ার কভারিং কত দেওয়া আছে? 2 সেন্টিমিটার, এই জন্য 2 নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করবো, হিসাব করে যা আসে। তাহলে 9.19 যোগ 1.2/2 যোগ হলো 2। তাহলে এটা হিসাব করলে 11.79 সেন্টিমিটার আসবে। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কি না? না এখন এখানে যে মানটা আসলো এটা হলো থিওরিটিক্যাল মান, মানে থিওরিটিক্যালি রডের কার্যকরী গভীরতা 11 মানে থিওরিটিক্যালি রডের মোট গভীরতা 11.79 সেন্টিমিটার হতে হবে থিওরিটিক্যালি। বাট আমরা যে ডিজাইন করতেছি এই ক্ষেত্রে স্ল্যাবের মোট গভীরতা বা পুরুত্ব 14 সেন্টিমিটার ধরে নিচ্ছি। তাহলে আসতে হবে 11.79, আমরা ধরে নিছি কি 14। তার মানে এটা কি 14 থেকে ছোট না? ছোট। এই জন্য এটা ঠিক আছে, ওকে। মানে হতে হবে 11.79, কিন্তু আমরা পুরুত্ব 14 সেন্টিমিটার ধরে নিছি। তাহলে এই ক্ষেত্রে বেশি ধরে নিছি। রডের ক্ষেত্রে মানে স্ল্যাবের ক্ষেত্রে বেশি গভীরতা ধরে নিলে কোনো সমস্যা নেই। কেন সমস্যা নাই? এর কারণ হলো দেখো এখানে এস বলতে বোঝাচ্ছে স্টিলের ক্ষেত্রফল বা রডের ক্ষেত্রফল, আর এখানে কি কার্যকরী গভীরতা। তাহলে একটার সাথে আরেকটা কিভাবে আছে? সমানুপাতিকে না ব্যস্তানুপাতিকে? অবশ্যই ব্যস্তানুপাতিকে। তার মানে কার্যকরী গভীরতা যত বেশি হবে রডের পরিমাণ তত কম লাগবে, আর কার্যকরী গভীরতা যত কম হবে রডের পরিমাণ তত কি বেশি লাগবে। ব্যস্তানুপাতিক সম্পর্কটা কি? একটা কমলে আরেকটা বেড়ে যায়, আরেকটা বাড়লে আরেকটা কমে যায়, ঠিক আছে? তার মানে ডি এর মান যত বেশি হবে এ এস এর মান তত কম হবে, ঠিক আছে? এক কথায় সহজ কথায় কার্যকরী গভীরতা যত বেশি হবে বা গভীরতা যত বেশি হবে রডের পরিমাণ তত কম লাগবে, আর রডের পরিমাণ যত কম লাগবে ডিজাইনটা কি ততই সেফ। তাহলে কার্যকরী গভীরতা বা গভীরতা বেশি নিলে সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আসার কথা ছিল 11.79, আমরা বেশি ধরে কাজ করছি বা 14 ধরে কাজ করছি, তার মানে এটা ঠিক আছে, ওকে। কিন্তু আমরা ধরে কাজ করছি 14, আসছে এখানে 15, মানে থিওরিটিক্যালি 15 হইতে হবে, কিন্তু আমরা ধরছি কত? 14। তাহলে এই ক্ষেত্রে ডিজাইন ঠিক নেই, আবার নতুন করে ডিজাইন করতে হবে। তাহলে আশা করি এই বিষয়টা বুঝাইতে পারছি।